আশা করি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। যারা ফেসবুক লাইভ থেকে ক্লাসটা দেখতেছো, এই ক্লাসটা শেয়ার করে দিই পাশে। আশা করি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। যারা ফেসবুক লাইভ থেকে ক্লাসটা দেখতেছো, আমার সামনে কমেন্ট বক্স খোলা আছে। যে কেউ যে কোনো কমেন্ট করতে পারো, যে কেউ নো কমেন্ট না, মানে আশা করি ক্লিয়ারলি রিলেভেন্ট শোনা কমেন্ট যাচ্ছে। করতে পারো। যারা ফেসবুক লাইভ থেকে ক্লাসটা দেখতেছো, এই ক্লাসটা শেয়ার করে দিই পাশে। রিলেভেন্ট কমেন্ট করতে পারো, যে কমেন্টটা ভ্যালুয়েবল কমেন্ট ওই টাইপের কমেন্ট করতে পারো। আর ক্লাসে সব কথা যদি না শোনা যায় মাঝখানে, তাহলে আমাকে বইলো। আর ভাইয়া আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে আমাদের মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য, স্পেশালি সেকেন্ড টাইমার যারা আছো এখানে, সেকেন্ড টাইমারদের জন্য। কারণ এই ক্লাসটা যারা ফার্স্ট টাইমার আছো, ফার্স্ট টাইমারদের প্রায়, তুমি ফার্স্ট টাইমারদের মধ্যে প্রায় 92% স্টুডেন্ট যারা আছো ফার্স্ট টাইমার, তারা এই ক্লাস কিছু বুঝবা না। কারণ তারা এই ক্লাসই ঠিক মতো করো নাই, মানে এই চ্যাপ্টারই ঠিক মতো পড়ো নাই। কোন চ্যাপ্টারের কথা বলতেছি আমরা? আমরা বলতেছি মানব শরীর তত শ্বসন এবং শ্বাসক্রিয়া। এই শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা আমরা আজমল স্যারের বই ঠিক মতো পড়ি নাই, মাজেদা ম্যাডামের বই তো দূরের কথা, স্পেশালি আমি ফার্স্ট টাইমের কথা বলতেছি। আর যারা সেকেন্ড টাইমার আছো এরকম, যে যারা খুব ভালো মতো পড়ছো, অলরেডি খুব ভালো মতো পড়া আছে সেকেন্ড টাইমার হিসেবে, তাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুবই জরুরি। আর আজকে দেখো ঈদের দিন বলে কোনো কথা নাই, সেকেন্ড টাইমারদের ঈদের দিন বলো বা যে কোনো ওকেশনের দিন বলে আসলেই কোনো কথা নাই। কারণ সেকেন্ড টাইমারদের ঈদ সকালবেলা হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, এখন রাতের বেলা আমাদের পড়তে বসতে হবে। এখন এটা মানো না মানো, আমার করার কিছু নাই। তুমি যদি এখন বলো যে ভাইয়া কেন আপনি পড়তে বলতেছেন ঈদের দিন বা সেকেন্ড টাইমার হিসেবে, দেখো ভাইয়া সেকেন্ড টাইমারদের কাহিনী অন্যরকম। তুমি ফার্স্ট টাইমার, তুমি 25 ব্যাচ, তুমি 26 ব্যাচ, 27 ব্যাচ, অন্যরকম হিসাব। বাট অ্যাজ এ সেকেন্ড টাইমার যারা 24 ব্যাচের স্টুডেন্ট আছো, যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা 2বার দিবা, মানে সেকেন্ড টাইম আবার দিবা, তাদের ব্যাকগ্রাউন্ডের কাহিনীটা কি? ব্যাকগ্রাউন্ডের কাহিনী হচ্ছে তাদের মনের মধ্যে একটা জিদ আছে অবশ্যই, যে তাদের পরের বার চান্স পাইতেই হবে। চান্স না পাইলে তাদের সমস্যা, তারা ডিউতে পরীক্ষা দিতে পারবে না, তারা আর বুয়েটে পরীক্ষা দিতে পারবে না, তারা কোথাও মানে ভালো যে রেকগনাইজড যেগুলো ওইখানে পরীক্ষা দিতে পারবে না। তাদের একটা টার্গেট 24 ব্যাচের ক্ষেত্রে সামনে মেডিকেলের টার্গেট রাখবে। আর এমন অনেক 25 ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। তারা কি করবা? তারা এই ক্ষেত্রে এই ক্লাসটা দেখতে পারো, তোমার যদি এই ক্লাসের আজমল স্যারের বইটা ভালো মতো পড়া হয়ে থাকে। আমি আজকে মাজেদা ম্যাডামের বইতে বেশ কয়েকটা এমন টপিক দেখাবো যেগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার মতো টপিক, এবং যেগুলো আমরা পরীক্ষার হলে যদি এমসিকিউ এখান থেকে আসে, ওই এমসিকিউগুলো আমরা যেন টার্গেট রাখতে পারি, এরকমভাবে দেখবো। আমরা কোনো ধরনের বিস্তারিত গবেষণা করার কোনো দরকার নেই। আরও একটা ভালো কথা বলে রাখি যে অনেকে এই এই অভ্যাসটা আসলে এখনো দূর হয়নি অনেকের। আমি আবারও বলি, অনেকের এই অভ্যাস একটা একটা খারাপ অভ্যাস, যেটা এখনো দূর হয় নাই। আমি বুঝি না কেন যে এমন আছে অনেকে যে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে যাও। ভাই, তোমার বইয়ের প্রত্যেকটা লাইন পড়ার দরকার নাই। তোমার কিছু কিছু বোল্ড টপিক, কিছু কিছু ছকের মধ্যে টপিক, ওগুলা তোমার টার্গেট রাখতে হবে, এবং তোমার চোখটা রাখতে হবে টিচারের চোখের মতো, যেন টিচারটা কম টাইমের মধ্যে কিভাবে এইখান থেকে প্রশ্ন করতে পারে ওইভাবে। ওরকম একটা চোখ রাখা লাগবে বা ওরকম একটা টার্গেট রাখা লাগবে, যেন তুমি আলটিমেটলি ওইখান থেকে প্রশ্ন আসলে তুমি পারো। কেন বলতেছি এই কথা? কারণ তুমি যদি বইয়ের প্রত্যেকটা জিনিস পড়তে চাও, তোমার আসলে কিছুই আলটিমেটলি কিছুই মনে থাকবে না। দেখো, আমি তোমাকে মাজেদা ম্যাডামের বইয়ের এই টপিক, মানে এই চ্যাপ্টারটা যে অংশটুকু ইম্পর্টেন্ট, সহজভাবে পড়ায় দেওয়ার চেষ্টা করব। কোনো কঠিন কিছু না, আমরা কোনো ধরনের ফিজিওলজি পড়ার চেষ্টা করতেছি না। এইচএসসি 26, প্রিন্স বিশ্বাস বলছো যে এইচএসসি 26 একাডেমিক করতে পারবো। একাডেমিক এর জন্য এই ক্লাসটা খুব একটা ভ্যালুয়েবল হবে না, কারণ একাডেমিকের জন্য তোমার আগে আজমল স্যারের বইয়ের বেসিক যেগুলো সবকিছু নিয়ে তারপরে ক্লাসে আসতে হবে। কারণ অনেকে আবার এই ক্লাসের মধ্যে 26 ব্যাচ বা 25 ব্যাচ অন্যান্য ক্লাসের স্টুডেন্টরা আইসা বলবা যে ভাইয়া কিছু বুঝতেছি না। আমি শুরুতে আবারও বলে দিতেছি, মাঝখানে মাঝখানে মনে করাই দিব, এই ক্লাসটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য। আমি দেখো হেডিংয়েই লিখে দিছি, অ্যাডভান্স ক্লাস ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, মানব শরীর তত্ত্ব, জিওলজি চ্যাপ্টার 5, শ্বসন এবং শ্বাসক্রিয়া, অ্যাডভান্স ক্লাস, নট জেনারেল স্টুডেন্টদের জন্য। ভাই, দয়া করে এই কথাটা বোঝার চেষ্টা করো, কারণ অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের তো ক্লাস দেওয়া লাগবে। জেনারেল স্টুডেন্টদের ক্লাস তো হাজার হাজার পড়ে আছে, অ্যাডভান্স স্টুডেন্টদের ক্লাস দিবে কে তাহলে? সামনের দিকে আসি। এগুলা মোটামুটি শ্বসন কি, এগুলা হ্যান ত্যান অনেক কিছু আমরা পারবো, এগুলা আমাদের জানার বিষয় নাই। দেখো এখানে একটা ছক দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে ছকের মধ্যে, যে আমাদের শরীরের মধ্যে কি কি আছে টোটাল, ওভারঅল বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, এগুলো আজমল স্যারের বইতে আছে, নাসা বই। তারপরে হচ্ছে ষড়যন্ত্র, ভোকাল কর্ড, এগুলো আজমল স্যারের বইতে আমাদের বিস্তারিত সবকিছু দেওয়া আছে। ব্রঙ্কাস, শ্বসন অঞ্চল সম্পর্কিত কথাবার্তা বলে দেওয়া আছে, ফুসফুসের গঠন, এগুলো সবকিছুই দেওয়া আছে। এখান থেকে আমরা পড়া শুরু করি যে ট্রাকিয়া এবং ট্রাকিউলের গঠন। ট্রাকিউল তুমি যখন চ্যাপ্টার 2-তে পড়ছো, চ্যাপ্টার 2-তে ঘাসপরিং টপিকে পড়ছো, এবং ব্রঙ্কিউল এই চ্যাপ্টারে পড়ছো, মানব শরীর মানে শ্বসনতন্ত্রের যে চ্যাপ্টারটা এই পার্টে পড়ছো।
ট্রাকিওল এবং ব্রঙ্কিওলের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এটাই। ট্রাকিওল থাকে হচ্ছে ঘাস ফড়িংয়ের মধ্যে, আর ব্রঙ্কিওল থাকে হচ্ছে তোমার মানুষের মধ্যে। এই পার্থক্যটা ইজিলি আমরা পারবো। আরেকটা পার্থক্য বলবো যে ট্রাকিওলের কাজ হচ্ছে তোমার তরল পদার্থ থাকে ট্রাকিওলের মধ্যে, ওইখানে তরল পদার্থ, আমাদের তো ব্রঙ্কিওলের মধ্যে তরল পদার্থ থাকে না। এই যে একটু পার্থক্যটা দেখে রাখবো। মাছের ফুলকে এবং মানুষের ফুসফুসের মধ্যে পার্থক্য, এটা আজমসের বইতে দেওয়া আছে, আমরা এটা পড়ে ফেলবো আজমসের বই থেকে। এটা নট এতটাও নেসেসারি কিছু না। আমরা আরো উপরের দিকে দেখি, আরো কিছু কথাবার্তা আছে এখানে। দেখো এখানে তোমার ভাইয়া একটা চার্ট দেওয়া আছে, মানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। ট্রাকিয়ার পরে ব্রঙ্কাস, তারপরে ব্রঙ্কিও, তারপরে অ্যালভিওলার নালী, অ্যালভিওলার থলি, অ্যালভিউলাস। এই জিনিসটা বাদ দিলেও এটার আরো একটা বড় ফরম্যাট আছে। এটা আজমল স্যারের বইতেও তোমার এরকম ভাবেই দেওয়া, বাট ওই জিনিসটারও একটা বড় ফরম্যাট দেওয়া আছে। ওই বড় ফরম্যাটটা হচ্ছে এই যে এই জায়গাতে দেখো বড় ফরম্যাট, কারণ টিচাররা এখান থেকে প্রশ্ন করার টেন্ডেন্সি বেশি রাখে। প্রথমে তোমার ফুসফুস থেকে শুরু হয়ে তোমার প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপরে টারশিয়ারি ব্রঙ্কাস, এরকম একটা কথা লেখা আছে। কোথায় যেন টারশিয়ারি কথাটা, আচ্ছা টারশিয়ারি কথাটা লেখা নেই, আমি লিখে দিচ্ছি দাঁড়ো। তারপরে হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস, তারপরে হচ্ছে ব্রঙ্কিওল, তারপরে টার্মিনাল ব্রঙ্কিওল, তারপরে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল, অ্যালভিলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিলার থলি, অ্যালভিলাই। এই কয়টা সিরিজ আসলে মুখস্থ করা খুবই একটু কঠিন হয়ে যায়, যার কারণে আমি তোমাদের একটা টেকনিক লিখে দিই এখানে, যে কিভাবে তুমি এই কয়টা পার্ট মনে রাখতে পারবা। এই কয়টা পার্ট মনে রাখার জন্য তুমি মাজেদা ম্যাডামের বইয়ের লেটেস্ট বইতে দেখবা যে এরকম একটা পার্ট দেওয়া আছে। আচ্ছা, ওই এই বইয়ের মধ্যে হয়তো বা ওই পার্টটা দেওয়া নাই, আমি লিখে দিচ্ছি মাজেদা ম্যাডামের লেটেস্ট বইতে যেটা দেওয়া আছে, এটা ছকের মাধ্যমে দেওয়া। ওই পার্টটা এরকম যে প্রথমে আমাদের শুরু হবে প্রাইমারি ব্রঙ্কিওল থেকে। প্রথমে তুমি শুরু করবে প্রাইমারি ব্রঙ্কাস থেকে, তারপরে সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপরে টারশিয়ারি ব্রঙ্কাস, তারপর টার্মিনাল ব্রঙ্কিওল, প্রান্তীয় ব্রঙ্কিওল। তাহলে প্রথমে লিখবো আমরা প্রাইমারি ব্রঙ্কাস, তারপরে লিখবো সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপরে বলবো টারশিয়ারি ব্রঙ্কাস। ব্রঙ্কাস শেষ হয়ে যাবে। ব্রঙ্কাস শেষ হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা কোশ্চেন মাথায় রাখবা, প্রাইমারি ব্রঙ্কাসটা মোট দুইটা, তারপরে পরেরটা পাঁচটা, পরেরটা 18টা। এটা দুইটা, এটা পাঁচটা, এবং পরেরটা হচ্ছে 18টা। এটা মাজেদা ম্যাডামের বইয়ের লেটেস্ট ভার্সনে দেওয়া আছে। প্রাইমারি ব্রঙ্কাস, তারপরে সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপরে টারশিয়ারি ব্রঙ্কাস, এগুলো ভাগ করে এটা 18টা ভাগে ভাগ হয়ে যায়। তারপরে টারশিয়ারি ব্রঙ্কাসের পরে তারপরে চলে যাবে সরাসরি ব্রঙ্কিওলে। টারশিয়ারি ব্রঙ্কিওল বা প্রান্তীয় ব্রঙ্কিওল, যেটা টার্মিনাল ব্রঙ্কিওল বা প্রান্তীয় ব্রঙ্কিওল পার্টে। ব্রঙ্কাস কিন্তু শেষ, এখন প্রান্তীয় ব্রঙ্কিওলের পরের পার্টগুলো হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওগুলো মনে রাখার যে টেকনিক, ওটা হচ্ছে পার্শ্বনালী। দেখো একটা টেকনিক লিখতেছি, এই টেকনিক পাশে, এই টেকনিক অনুসারে লিখবো যে পার্শ্ব, দেখো এইভাবে পার্শ্বনালী, তুমি এইভাবে মাথায় রাখবা পরের পার্টটুকু। কিভাবে? পা দিয়ে হইতেছে প্রান্তীয় ব্রঙ্কিওল, পা দিয়ে। তারপরে হচ্ছে স দিয়ে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল, এই যে সটা দিয়ে শ্বসন ব্রঙ্কিওল। তারপরে ও দিয়ে হচ্ছে এখানে পরের টপিকটা যেটা, ও দিয়ে হচ্ছে এখানে তোমার শ্বসন ব্রঙ্কিওল। তারপরে আচ্ছা এতটুকুই পার্শ্ব, ও দিয়ে ব্রঙ্কিওল। তারপরে না দিয়ে হইতেছে না, তারপরে এখানে আকার দিয়ে আরেকটা জিনিস বুঝায়, আর ল দিয়ে আরেকটা জিনিস বুঝায়, আরো তিনটা জিনিস আছে। তাহলে প্রথমে হচ্ছে না দিয়ে নালী, অ্যালভিউলার নালীর পরে আ দিয়ে বোঝায় অ্যাট্রিয়াম, মানে নালীর এই যে তারপরে আকার একটা, ওই আকারের দিয়ে অ্যাট্রিয়াম বুঝাবে। অ্যাট্রিয়ামের পরে তারপরে লাস্টে ল দিয়ে হচ্ছে অ্যালভিউলার থলির ল, এটা অ্যালভিউলার থলি। তাহলে সিরিয়ালে আমি যদি আবার বলি বিষয়টা কিরকম দাঁড়ায়, লাস্টে অ্যালভিউলার, লাস্টে তো অ্যালভিউলাস থাকে, তোমরা এটা সবাই জানো, লাস্টে অ্যালভিউলাস। এখন আমি সিরিয়ালে আবার বলি, প্রথমে তোমার শুরু করবে এখান থেকে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিওল। কিভাবে? প দিয়ে প্রান্তীয় ব্রঙ্কিওল, প দিয়ে এখানে প্রান্তীয় ব্রঙ্কিওল। স দিয়ে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। ও দিয়ে এই পার্শ্ব দিয়ে তুমি যদি ব্রঙ্কিওল ভুলে যাও, ব্রঙ্কিওল বা ব্রঙ্কাস ওগুলো যদি ভুলে যাও, তাহলে ও দিয়ে মনে রাখবা এখানে পার্শ্ব ছিল, তার মানে
এখানে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল শ্বসন ব্রঙ্কিওল। ন দিয়ে হচ্ছে নালী, অ্যালভিলার নালী। আ দিয়ে অ্যাট্রিয়াম, তারপরে ল দিয়ে আবার অ্যালভিলার থলি, লাস্টে ল যেটা ওটা হচ্ছে অ্যালভিলার থলির ল। তারপরে লাস্টে পড়ে যায় তোমার অ্যালভিলাস। এই টেকনিকটা তুমি একটু কষ্ট করে মাথায় রাখবা এবং এই জিনিসটাই তোমার বইয়ের এইভাবে দেওয়া আছে। দেখো কিভাবে প্রথমে ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাস, ব্রঙ্কাস তো শেষ হয়ে গেল, ব্রঙ্কাস শেষ হয়ে গেলে ব্রঙ্কিওল হয়। ব্রঙ্কিওলের দেখছো অনেকগুলো ভাগ, ওই ভাগগুলোই আমি লিখে দিলাম। ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল, তারপরে হচ্ছে অ্যালভিলার নালী, নালীর পরে আসে থলি, তারপরে আসে অ্যালভিলাস। এখানে কিন্তু আরেকটা পার্ট মিসিং, যেটা হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে তোমার কিন্তু এইটা ইনকমপ্লিট দাঁড়াই গেল। তোমাকে এখান থেকে প্রশ্ন যদি না দিয়ে ওইখান থেকে প্রশ্ন দেয়, এখান থেকে যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবো। দেখো এখন এটা মিলাই আমরা, প্রথমে প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি, মাঝখানে লেখা নেই টারশিয়ারি। তারপরে ব্রঙ্কিওল। আচ্ছা ভালো কথা, ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের মধ্যে আমরা পড়লাম যে টার্মিনাল ব্রঙ্কিওলটা শুধু পড়ছি। তারপরে পড়ছি শ্বসন ব্রঙ্কিওল, মনে আছে? আহ, আহ, প্রান্তীয় ব্রঙ্কিওল মানেই তো টার্মিনাল ব্রঙ্কিওল। হ্যাঁ, টার্মিনাল ব্রঙ্কিওল মানে কিন্তু এখানে প্রান্তীয় ব্রঙ্কিওল, একই কথা, মানে ইংলিশে লিখছে জাস্ট প্রান্তীয়। তাহলে পার্শ্ব, পার্শ্ব নালী, এটা দিয়ে মনে রাখছিলাম আমরা। তাহলে পা দিয়ে হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল বা টার্মিনাল ব্রঙ্কিওল, স দিয়ে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল, তারপরে ন দিয়ে হচ্ছে এখানে অ্যালভিলার নালী, তারপরে আ দিয়ে এখানে নালীর আকার দিয়ে হচ্ছে অ্যাট্রিয়াম, আবার ল দিয়ে হচ্ছে থলি, ল, থলির ল, লাস্টের ল, অ্যালভিলার থলি। পারা যাবে এগুলো সিরিয়ালি। তুমি জাস্ট পার্সোনালি এটা মনে রাখো, উপরেগুলো এমনি মনে রাখতে পারবা। কিভাবে মনে রাখতে পারবো? দেখো ট্রাকিয়া, ট্রাকিয়া ভাগ হয়ে ব্রঙ্কাসে পরিণত হয়, এটা তো আমরা সবাই জানি। ট্রাকিয়া ভাগ হয়ে ব্রঙ্কাসে পরিণত হয়, তারপরে ব্রঙ্কিওলে পরিণত হয়, তারপরে তোমার পার্সোনালি এই টেকনিক দিয়ে বাকিটুকু তুমি সিরিয়ালি মনে রাখতে পারবা। এবং ওই সিরিয়ালি মনে রাখলে তোমার যে কোনো একটা ফ্লোচার্ট যদি দেয় যে নিচের কোনটি সঠিক, ব্রঙ্কিওল, তারপরে দিয়ে দিবে ব্রঙ্কিয়াল থলি বা অ্যালভিলার থলি, তারপরে দিবে অ্যালভিলাস, তারপরে দিবে অ্যাট্রিয়াম। ওইটাকে তুমি রিঅ্যারেঞ্জ করে তারপরে লিখতে পারবা না? রিঅ্যারেঞ্জ করে অবশ্যই পারবা। অ্যালভিলার, ব্রঙ্কিওল, তারপরে আসবে এখানে আসবে অ্যাট্রিয়াম, তারপরে আসবে থলি, তারপরে আসবে লাস্টে অ্যালভিওলাস। এই কয়টা পার্ট যেন আমরা ভালো মতো পারি। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো, নিচে কমেন্টে জানাই দিতে পারো যে এতটুকু যদি ক্লিয়ার থাকে। তারপর আমরা সামনের দিকে আগাই। ভ্যালুয়েবল কোশ্চেন ওই টাইপের কমেন্ট করতে পারো। আর তারপরে আসবে লাস্টে অ্যালভিওলাস। এই কয়টা পার্ট যেন আমরা ভালো মতো। চলে আসি পরের টপিকে, অ্যালভিলাসের গঠন। অ্যালভিলাসের গঠনের মধ্যে মোটামুটি আজমল স্যারের বইতে সবই আছে, তাহলে আমাদের এক্সট্রা করে আর কিছু পড়া লাগবে না। এখন আমরা মূল কথাবার্তায় চলে যাই, এখানে এগুলা পড়ে ফেলবো। মূল কথায় চলে যাই। মূল কথা হচ্ছে অ্যালভিলাসের মধ্যে বেশ কয়েকটা কোষ থাকে। এখানে মনে হয় বিস্তারিত দেওয়া নাই এই বইতে, এটা আপডেটেড ভার্সন না, আপডেটেড ভার্সনের বই না। আচ্ছা সমস্যা নেই। অ্যালভিলাসের মধ্যে বেশ কয়েক ধরনের কোষ থাকে। ওই কয়েকটা কোষ আগে আমি তোমাকে লিখি এবং কয়েকটা কোষের কাজে লিখি। অ্যালভিলাসের মধ্যে 3 ধরনের কোষ পাওয়া যায়। পেজ দিয়ে লিখলে তোমার অ্যালভিওলাস, অ্যালভিলাসে তোমার 3টা সেল পাবো, টাইপ 1, টাইপ 2 এবং অ্যালভিলার ম্যাক্রোফেজ। টাইপ 1, টাইপ 2 এবং ম্যাক্রোফেজ। আমরা সবাই জানি ম্যাক্রোফেজের কাজ কি। ম্যাক্রোফেজের কাজ হচ্ছে এটা ডিফেন্সিভ মেকানিজম, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস করবে। তাহলে অ্যালভিলাসের মধ্যে যে অ্যালভিলার ম্যাক্রোফেজ, ওইটাও কিন্তু আমাদের শ্বসনতন্ত্রে ডিফেন্সিভ মেকানিজমে কাজ করে। তাহলে এই কথাটা জাস্ট মাথায় রাখবো যে এটার কাজ হচ্ছে ডিফেন্স, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। তারপরে ভাইয়া টাইপ 1 এর কাজ কি এবং টাইপ 2 এর কাজ কি? আমরা মোটামুটি অনেকেই জানি এখানে টাইপ 1 এর মেইন কাজই হচ্ছে শ্বসনে কাজ করে, অর্থাৎ গ্যাসীয় আদান প্রদান। এখানে জাস্ট লিখে রাখবা টাইপ 1 এর কাজ হচ্ছে গ্যাসীয় আদান প্রদান, গ্যাসীয় পরিবহন বা গ্যাসীয় আদান প্রদান বা গ্যাসীয় শ্বসনে, শ্বসনে কাজ করে, অর্থাৎ শ্বসনের মূল কাজ। টাইপ 2 এর যে কাজ, টাইপ 2 এর কাজ, টাইপ 2 থেকে সেপ্টাল সেল থাকে, ওই সেপ্টাল সেল থেকে খরিত হয় সারফেক্টেন্ট। তাহলে এই 3টা কথা মাথায় রাখা যাবে। এই 3টা আপডেটেড ভার্সনে আছে। অ্যালভিলাসে 3টা টাইপ আছে, টাইপ 1, টাইপ 2 এবং ম্যাক্রোফেজ। টাইপ 1 এর কাজ গ্যাসীয় পরিবহন এবং টাইপ 2 এর কাজ সারফেক্টেন্ট ক্ষরণ করা এবং টাইপ 3 এর কাজ হচ্ছে, টাইপ 3 তো নাই, ম্যাক্রোফেজের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। এই 3টা কথা একটু মাথায় রাখবো এবং তোমার বইতেই এখানে লেখা আছে একটা বিশেষ ধরনের কোষ থাকে যেটাকে বলে সেপ্টাল সেল। সেপ্টাল সেল হচ্ছে টাইপ 2 অ্যালভিলাস কোষ থেকে আসে। এটা পারা যাবে এমসিকিউটা এখন। টাইপ 2 অ্যালভিলাস সেল থেকে কি আসে? সেপ্টাল সেল আসে। সেপ্টাল সেল থেকে
ডিটারজেন্ট জাতীয় কিছু পদার্থ সারফেক্টেন্ট করিতে হয়, এবং সারফেক্টেন্টের তোমার যদি গঠন চায় যে সারফেক্টেন্টের গঠনটা কি, তাহলে তুমি কিভাবে কি লাগবে সারফেক্টেন্টের গঠন কি। সারফেক্টেন্টের গঠন হচ্ছে লিপিড জাতীয় পদার্থ থাকবে। দেখো এখানে সবগুলো লিপিড, ফসফোলিপিড, তারপর হচ্ছে নিউট্রাল লিপিড, কোলেস্টেরল, এগুলা লিপিড জাতীয় পদার্থ। কিছু প্রোটিনও থাকে, তারপরে তুমি জাস্ট মাথায় রাখবা লিপোপ্রোটিন রাসায়নিক পদার্থ থাকে। লিপিড মনে রাখলেই চলবে। এখানে সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ? লিপিড জাতীয় পদার্থ। এবং সারফেক্টেন্টের কাজ কি এটা তোমরা আশা করি সবাই মোটামুটিভাবে জানো। সারফেক্টেন্ট হচ্ছে অ্যালভিউলা যেন চুপসে না যায়, যার কারণে লিপিড জাতীয় পদার্থ ক্ষরণ করে। এবং একটা ছোট বাচ্চাতে তোমার 23 সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় নাকি, 23 সপ্তাহ, এবং 24 সপ্তাহের আগে একটা বাচ্চা অ্যাবর্শন করা এটা বেআইনি হিসেবে গণ্য করা হয়। এই জিনিসটা যেন আমরা মোটামুটি পারি, এবং ওইটা আজমসের বই থেকে পড়ে আসছি। শ্বাস প্রশ্বাস ক্রিয়ার পার্টে চলে আসো সরাসরি। এখানেও আরো অনেক নতুন কিছু আপডেটেড কথাবার্তা আছে শ্বাস প্রশ্বাস ক্রিয়া। তার আগে আমরা আরো দুইটা জিনিস একটু দেখবো ভাইয়া। এই ছবিটা দিকে একটু কষ্ট করে একটু মনোযোগ দিয়ে দেখো। এটা যদি আমাদের মেরুদণ্ডের পার্ট হয়, এগুলো আমাদের পরশুকা যদি হয়, এবং পরশুকার মাঝখানে মাঝখানে কিছু দেখো কিছু মাসেল আছে। পরশুকাল মাঝখানে এই মাসেলগুলোকে বলা হয় তোমার একটা হচ্ছে বহিস্থ ইন্টারকোস্টাল পেশি, আরেকটাকে বলবো অন্তস্থ ইন্টারকোস্টাল পেশি। এই দুইটা ইম্পর্টেন্ট, এইগুলো আমাদের একটু পরে কাজে লাগবে। আবারও বলি, ইন্টারকোস্টাল পেশি এখানে দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে হইতে পারে বহিস্থ ইন্টারকোস্টাল পেশি, আর একটা হচ্ছে অন্তস্থ ইন্টারকোস্টাল পেশি। আচ্ছা, ঠিক আছে, এতটুকু জানা হয়ে গেলে সামনে আসি। সামনে এখানে এখানে আরো একটা চার্ট দেওয়া আছে, নট নেসেসারি। এখন তোমাদের বইতে প্রশ্বাস এবং নিঃশ্বাসের একটা ছক দেওয়া আছে এই পার্টের মধ্যে। এখানে আচ্ছা, প্রশ্বাস নিঃশ্বাসের ছক দেওয়া আছে, এই বইতে হয়তো বা তুলে দেওয়া নাই। আমি এখানে কিছু পয়েন্ট লিখবো, ওই পয়েন্টগুলো তুমি তোমার বইতে লিখে রাখবা। আমি সবাইকে সাজেস্ট করবো নতুন বইটা কিনতে, মাজেদা ম্যাডামের, তাহলে আরো ভালো হবে। প্রশ্বাস নিঃশ্বাসের ছকের মধ্যে একটা যে মেইন পার্ট, প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যবর্তী যে মেইন ডিফারেন্সটা, নিঃশ্বাসের মেইন ডিফারেন্সটা দেখো কিভাবে আহ, কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে। প্রশ্বাসের মধ্যে কি কি মাসেলের কেমন হয়, সংকুচিত হয় নাকি প্রসারিত হয়। সেম ভাবে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে প্রশ্বাসের সময় কত পার্সেন্ট অক্সিজেন আমাদের মুখের মধ্যে ঢুকে, বা কত পার্সেন্ট কার্বন অক্সাইড ঢুকে, নিঃশ্বাসের সময় কত পার্সেন্ট বের হয়, এরকম অনেক প্রশ্ন পাইছো আমি আশা করি। এখন প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যে দেখো আমি পার্থক্যগুলো লিখে দিচ্ছি, তোমার বইটা বের করা আজমসের বইতেও আছে। প্রশ্বাস একটা সক্রিয় প্রক্রিয়া, অর্থাৎ এখানে আমাদের সক্রিয় শ্বসনের মতো হয়, এবং নিঃশ্বাস হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া বা নিষ্ক্রিয় প্রক্রিয়া। দ্বিতীয় আচ্ছা, তারপরে সেকেন্ড কথা, প্রশ্বাসে এখানে বহি ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়। বহি ইন্টারকোস্টাল পেশি পেশি সংকোচন। দেখো একটা কথা মাথায় রাখবো জাস্ট, এই প্রশ্নটা যদি দেয় তাহলে যেন তুমি পারো। এটা তোমার আপডেটেড ভার্সনে, আবারও বললাম আপডেটেড ভার্সনে মাজেদা ম্যাডামের বইতে আছে, নইলে আমি যদি বইতে দেওয়াই থাকতো বই থেকেই পড়াইতাম। বহি ইন্টারকোস্টাল পেশি যদি সংকুচিত হয়, তাহলে অন্ত ইন্টারকোস্টাল পেশি কি হবে? প্রসারিত হবে। জাস্ট একটা কথা মাথায় রাখবো, এটা দিয়ে আমি তোমার ওই পাশেও লিখতে পারবো। দেখো তারপরে তাহলে তাহলে অন্ত ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হবে। সেম ভাবে তুমি যদি পরের লাইনে আসো, নিঃশ্বাসের সময় বহি ইন্টারকোস্টাল পেশি আবার প্রসারিত বা শিথিল হবে। প্রসারিত আরেক সিনোনিম হচ্ছে শিথিল। এই পাশে আমি লিখবো বহি ইন্টারকোস্টাল পেশি কি হবে? এটা এখানে যদি এই পার্টে থাকতে সংকুচিত, তাহলে ওই পার্টে নিষ্ক্রিয় শোষণে আমাদের আসবে প্রসারিত বা শিথিল। একটা পার্ট মনে রাখলেই হয়। মানে আমি বুঝাইতে চাচ্ছি যে তুমি শুধুমাত্র ভাইয়া বহি ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় প্রশ্বাসের সময়, একটা লাইন মনে রাখো, বাকিটা তুমি উল্টায় উল্টায় দিবা, তাহলেই হয়ে গেল। এটা পারবা সবাই আশা করি। তারপরে অন্ত ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়। তাহলে এই দুই তিনটা কথা যেন পার্থক্যতে আমরা লিখতে পারি। তারপরে পার্থক্যতে বক্ষপিঞ্জরে পরশুকাগুলা উপরের দিকে এবং বাইরের দিকে ওঠে, এটা আসলে সবাই জানো, উপরে ও বাইরের দিকে উঠে। আর এখানে তাহলে উল্টাই দিবা, পারা যাবে, মানে পরশুকাগুলার অবস্থান, তাহলে এটা পরশুকা। ডায়াফ্রামের যদি কাহিনীতে আসে, ডায়াফ্রামে কি হয়? ডায়াফ্রাম তোমার আস্তে আস্তে
নিচের দিকে নেমে আসে এবং সমতল হয়। দেখো ডায়াফ্রামটা নর্মালি থাকে এরকম না, যখন আমি প্রশ্বাস নিব তখন বুকটা আরো বড় হবে, বুকটা বড় হলে ডায়াফ্রামটা এরকম অবস্থা থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে, এরকম অবস্থা থেকে তোমার এরকম নিচের দিকে নেমে আসে, যেন এই দিকে এই এরিয়াটা আরো বেড়ে যায়। এখান মানে ডায়াফ্রামের এই অবস্থান থেকে যখন এই অবস্থানে চলে যাবে, অর্থাৎ সমতলের দিকে চলে যাবে, সমতল হবে, তখন এই অবস্থানটা আরো বুকের মধ্যে ভলিউমটা বেড়ে যাবে। ভলিউম বেড়ে যাওয়ার কারণে ভিতরের চাপ কমে যাবে, বাইরের চাপ বেশি, ভিতরের চাপ কম, বাইরে থেকে এখন চাপ ভিতরের দিকে আসবে, মানে বাতাস ভিতরের দিকে আসবে চাপের তারতম্যের কারণে। এটাই ছিল তো মূল কাহিনী। তাহলে এখানে ডায়াফ্রামটি কি হবে, আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং সমতল পর্যায়ে চলে যাবে। তাহলে তুমি ওই পারে লিখতে পারবে না যে কি হবে, উপরের দিকে উঠবে এবং ধনুকের মতো বেঁকে যাবে যখন নিঃশ্বাস হবে, নিঃশ্বাস পর্যায়ে। তাহলে ডায়াফ্রাম গেল, সব গেল। এগুলো আমরা আজমল স্যারের বইতে মোটামুটি ভাবে পড়ে আসছিলাম। জাস্ট এটা মাথায় রাখবো, বই ইন্টারকোস্টাল বেশি সংকুচিত হয়, ওইখান থেকে শিথিল হয়। এখন যেটা মূল পার্থক্য, আমাদের মূল কাহিনীটা কি? মূল কাহিনী হচ্ছে অক্সিজেনের পরিমাণ কি আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি। এখানে অক্সিজেনের পরিমাণ কত, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। কোশ্চেনটা এইভাবে যে আমরা যখন প্রশ্বাস নিই, প্রশ্বাসের সময় অক্সিজেন কতটুকু ঢুকে, কার্বন ডাইঅক্সাইড কতটুকু ঢুকে, নিঃশ্বাসের সময় কার্বন ডাইঅক্সাইড কতটুকু বের হয়, অক্সিজেন কতটুকু বের হয়, এই অ্যান্সারটা কি হবে? কার্বন এখানে লিখবা হচ্ছে অ্যারাউন্ড 20%। দেখো পরিবেশে কতটুকু অক্সিজেন থাকে, পরিবেশে অ্যারাউন্ড 20%-এর মতো অক্সিজেন থাকে, ওইটাই পরিবেশেরটাই 20% তুমি মনে রাখো, অ্যাপ্রোপ্রিয়েটলি মনে রাখলে 20.9%। আর কার্বন ডাইঅক্সাইড 0.04%। অপরপক্ষে যখন নিঃশ্বাস নিবা তুমি, নিঃশ্বাসের সময় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 5.2%, নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে 5.2%, ওদিকে অক্সিজেনের পরিমাণও কমে যাবে 13.7%। এখন দেখো একটা টেকনিক বলি আমি তোমাকে। টেকনিকটা হচ্ছে এরকম যে এই দুইটা যোগ দিলে অ্যারাউন্ড 20-এর কাছাকাছি আসে, এই দুটো যোগ দিলেও দেখো অ্যারাউন্ড 19-এর কাছাকাছি আসে, 19-20 এরকম। তাহলে আবারও বলি, এটা হচ্ছে আমাদের প্রশ্বাস, এটা হচ্ছে নিঃশ্বাস। কোশ্চেনটা আসবে এইভাবে যে নিঃশ্বাসের সময় অক্সিজেন কতটুকু থাকে, কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকে, প্রশ্বাসের সময় অক্সিজেন কতটুকু থাকে, কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকে। এই কয়টাই 4টা এমসিকিউ যেন আমি পারি, 4টা এমসিকিউ পারলে মোটামুটি হয়ে যাবে প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যবর্তী পার্থক্য। দেন আমাদের মূল যে টপিকটা, মূল কাহিনী হচ্ছে এইটা, অনেকে হয়তোবা আমরা পারি না এবং জানিও না যে শ্বাস প্রশ্বাস কিভাবে আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণ হয়, ভেন্টিলেশন বা ব্রিদিং কন্ট্রোলটা হয়টা কিভাবে। এটা আমরা অনেক সময় স্কিপ করি, স্পেশালি এইচএসসি এক্সামের আগে স্কিপ করি। এখন ভাইয়া, এই ব্রিদিং কন্ট্রোল নিয়ন্ত্রণ হওয়ার জন্য দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। আমরা আজমল স্যারের বইতে রাসায়নিক নিয়ন্ত্রণ পড়ছি। কি কি রাসায়নিক নিয়ন্ত্রণ একটু যদি মনে করো, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়নের পরিমাণ এবং অক্সিজেনের ঘনত্ব, এরকম একটা টপিক ছিল। ওইখানকার মধ্যে আমরা মোটামুটি রাসায়নিক নিয়ন্ত্রণ পড়ছি, কিন্তু স্নায়বিক নিয়ন্ত্রণ ওইখানে বেশ বেশ কয়েকটা লাইন, মানে হিবিজিবি লাইন, এখান থেকে আমি তোমাদের বুঝাই দিচ্ছি স্নায়বিক নিয়ন্ত্রণের কাহিনীটা কি। স্নায়বিক নিয়ন্ত্রণের কাহিনী হচ্ছে, প্রথমে স্নায়বিক নিয়ন্ত্রণ হওয়ার জন্য শ্বসন কেন্দ্র লাগবে। ওই শ্বসন কেন্দ্র হচ্ছে 4টা থাকে, 4টা শ্বসন কেন্দ্রের মধ্যে 2টা থাকে হচ্ছে মেডুলা অবলঙ্গটাতে, দুইটা থাকে পন্সের মধ্যে। পন্সের যে 2টা নাম, ওই 2টা নাম হচ্ছে হিবিজিবি নাম। দেখো কি 2টা হিবিজিবি নাম। আচ্ছা, মেডুলা 2টা নাম কি, একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, একটা নিঃশ্বাস কেন্দ্র, এই যে প্রশ্বাস, একটা নিঃশ্বাস কেন্দ্র। বাট পন্সের যে 2টা থাকে, পন্সের পাশে যে 2টা স্নায়ু কেন্দ্র থাকে, একটা নাম হচ্ছে নিউমোট্যাক্সিক বা নিউমোট্যাক্সিক স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে অ্যানিউস্টিক স্নায়ুতন্ত্র। অ্যাপনিউস্টিক, এখানে অ্যানিউস্টিক লিখছে, তো অ্যানিউস্টিকই বলো বা অ্যাপনিউস্টিক, তুমি যেটা ইচ্ছে ওটা বলতে পারো। নিউমোট্যাক্সিক এবং অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র কোথায় থাকে, প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে তোমার হোলি বুখারি। ভাইয়া এটা তোমার জন্য ক্লাস না, এটা সেকেন্ড টাইমারদের জন্য ক্লাস, মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য এটা। ওনাদের সামনে মেডিকেল ভর্তি পরীক্ষার খুবই ইম্পর্ট্যান্ট ভাইটাল ইভেন্ট, এটা সবার জন্য ক্লাস না। আমি ক্লাসের শুরুতেই বলছি, যারা সেকেন্ড টাইমার আছে তাদের জন্য আসলে খুব একটা এখানে ম্যাটার করে না। সো কয়েকটা ইম্পর্টেন্ট ক্লাস, ওগুলো আমি দেওয়ার চেষ্টা করবো কয়েকটা, আমিও তো সবসময় ফ্রি থাকি না। আচ্ছা যাই হোক, পন্সের পাশে আমাদের 2টা থাকে, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক আর একটা হচ্ছে অ্যানিউস্টিক, বা তুমি অ্যাপনিউস্টিকও বলতে পারো বা অ্যানিউস্টিকও বলতে পারো। আর ওই দিক দিয়ে মেডুলাতে, তাহলে আমি লিখি, মেডুলাতে 2টা থাকে। মেডুলাতে একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র, ইজি একদম, এটা প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। অপরপক্ষে তুমি যদি মাথায় রাখো যে পন্সে কি থাকে, পন্সে থাকে অ্যানিউস্টিক
আরেকটা থাকে নিউমোট্যাক্সিক, নিউমো। এই 4টা নাম আগে তোমার মাথায় রাখতে হবে, তারপরে ভিতরে কাহিনী, তারপরে পরে আসতেছি আমরা। এতটুক মাথায় রাখা হয়ে গেলে দেখো এখানে অনেকগুলা কথাবার্তা দেওয়া আছে, যে কথাগুলোর সামারি হচ্ছে এখানে। এই সামারি থেকে টিচার চাইলে একটা প্রশ্ন করে দিতে পারে। তাহলে এই সামারিটা যদি তোমাকে আমি বুঝাই দিই তাহলে দেখো ইজি হবে। হয়টা কি, প্রথমে প্রথমে তোমার কার্বন ডাই অক্সাইডের রক্তে যখন উপস্থিতি বেড়ে যায় তখন স্নায়ুতারণা তৈরি হয়। স্নায়ুতারণা অ্যানিউস্টিক যে স্নায়ুকেন্দ্র থাকে, অ্যানিউস্টিক যে কেন্দ্র থাকে পন্সের মধ্যে, এটা থাকে পন্সে, পন্সের অ্যানিউস্টিক কেন্দ্রর মধ্যে। আচ্ছা, আরো একটা কথা মাথায় রাখতে হবে, অ্যানিউস্টিক কেন্দ্র ইজ প্রপোর্শনাল টু প্রশ্বাস কেন্দ্র। অ্যানিউস্টিক ইজ প্রপোর্শনাল টু প্রশ্বাস, এই কথাটা মাথায় রাখতে হবে। অ্যানিউস্টিক কেন্দ্রের উদ্দীপনার কারণে তোমার প্রশ্বাস কেন্দ্রটা উদ্দীপ্ত হয়ে যায়। ঠিক আছে, ভালো কথা। প্রশ্বাস কেন্দ্র যদি উদ্দীপ্ত হয়ে যায়, প্রশ্বাসের যে ফিচারগুলো হয় ওগুলো হয়। প্রশ্বাসের ফিচারগুলো কি কি লিখছিলাম? বক্ষগহ্বর আস্তে আস্তে প্রসারিত হবে, ডায়াফ্রাম আস্তে আস্তে নিচে নামবে, ইন্টারকোস্টাল পেশি, বই ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে, অন্ত ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হবে। মনে আছে ওই কথাগুলো? ওই কথাগুলোই দেখো এখানে লেখা। ওই কথাগুলাই আমার ওই যে ইন্টারকোস্টাল পেশিতে যে যে যাবে, বা ইন্টারকোস্টাল পেশির যে কাহিনীগুলো হবে এবং ডায়াফ্রামের যে কাহিনীগুলো হবে, ওইটা কি দিয়ে হবে? আমার একটা পেশি চালানোর জন্য তো নার্ভ লাগবে, ওই পর্যন্ত নার্ভগুলোতে সাপ্লাই দিবে এই প্রশ্বাস কেন্দ্র থেকে ফ্রেনিক স্নায়ু এবং ইন্টারকোস্টাল স্নায়ু, এই জায়গা দুইটাতে সাপ্লাই দিতে আসবে। মানে সাপ্লাই দিতে আসবে বলতে কি বোঝায়? ধরে নাও এরকম যে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিন্তু স্নায়ু রিলেটেড কিছু কথা থাকে। সো ফ্রম দ্যাট পয়েন্ট আমরা এটা বলতে পারি যে ধরে নাও আমার ক্ষুধা লাগছে, আমার পাকস্থলী থেকে শুধু কি আমার সিগন্যাল আসে যে আমার ক্ষুধা লাগছে, নাকি আমার ব্রেন থেকেও সিগন্যাল আসে? আমার ক্ষুদ্রান্ত থেকে শুধু সিগন্যাল আসে না, আমার ব্রেন থেকেও সিগন্যাল আসে। সেম ভাবে তোমার যখন প্রশ্বাস নিতে হবে তখন তোমার মেইনলি প্রশ্বাস নিতে হবে ওই পয়েন্ট থেকে, যে পয়েন্ট থেকে তোমার কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি রক্তে বেড়ে গেছে। তারপরে ওইখান থেকে অ্যানিস্টিক কেন্দ্র, অ্যানিস্টিক কেন্দ্র ইজ প্রপোর্শনাল টু প্রশ্বাস কেন্দ্র। প্রশ্বাস কেন্দ্র মানে প্রশ্বাসে কাজ করবে, প্রশ্বাসে যে ফিচারগুলো ওগুলা দেখাবে। আচ্ছা, ওগুলা দেখাবে, ভালো কথা। ওগুলা কেমনে দেখাবে? আমার তো বুকের মধ্যে নার্ভের যে জালিকাগুলো আছে, বুকের মধ্যে যেমন ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ু বুকের এদিক দিয়ে থাকে, বুকের ভিতরের দিকে থাকে। কোথায় থাকে ওটা জানা দরকার নেই। ফ্রেনিক স্নায়ু এবং ইন্টারকোস্টাল স্নায়ু, এই দুইটা স্নায়ুর প্রভাবে আমাদের ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল পেশি, এগুলার ফিচারগুলো দেখাবে। ওই যে বললাম ফিচারগুলো, প্রশ্বাসের ফিচার, ওই ফিচারগুলো প্রশ্বাস ক্রিয়াকে স্টিমুলেশন দিবে। এতটুকু বুঝছো কিনা বলো তুমি? এই সিরিয়াল ওয়াইজ কাহিনীটা বুঝছো কিনা? ওই কথাগুলোই তোমার বইতে মানে লেভেল করে দেওয়া। ঈদ মোবারক ভাইয়া, সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করছি ক্লাস। আচ্ছা, তারপরে এতটুকু যদি বোঝা হয়ে যায়, তারপরে দেখো 4 নাম্বার পয়েন্টের পরে 5 নাম্বার পয়েন্ট, ফুসফুসে বায়ুর স্ফীতির উদ্দীপনা। এই ফুসফুসে বায়ুর স্ফীতির উদ্দীপনা আবার কি করে? তোমার ভেগাস স্নায়ুকে স্টিমুলেশন দেয় এবং ভেগাস স্নায়ু আবার অ্যানিস্টিক কেন্দ্রকে আবার স্টিমুলেশন দেয়। এখান থেকে আরো একটা দেখো কাহিনী আছে। কাহিনী হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং সাথে সাথে নিউমোট্যাক্সিক কেন্দ্রকে, এই যে দেখো এই পয়েন্টটা, এখান থেকে এই যে এখানে যেটা আসতেছে, এখান থেকে এটা যেটা আসতেছে, এটা একটু খেয়াল করো। প্রশ্বাস কেন্দ্র সাথে সাথে আবার নিউমোট্যাক্সিক কেন্দ্রকে স্টিমুলেশন দেয়। ওই স্টিমুলেশন বা উদ্দীপনা পায়, আবার নিঃশ্বাস কেন্দ্রতে চলে যায় ওই স্টিমুলেশন পেয়ে, তারপর আবার নিঃশ্বাস ক্রিয়া সংঘটিত হয়। এখান থেকে আলটিমেটলি ঘুরে ফিরে একটা কথা আসে, ঘুরে ফিরে একটা এই কথা আসে, অ্যানিস্টিক কেন্দ্র প্রশ্বাস কেন্দ্রকে সাহায্য করে এবং প্রশ্বাস কেন্দ্র প্রশ্বাস ঘটায়, প্রশ্বাস ঘটায়। এবং নিউমোট্যাক্সিক কেন্দ্র যেটা, অর্থাৎ নিউমোট্যাক্সিক কেন্দ্র কোথায় থাকে? পন্সে থাকে, পন্সের পার্শ্বদেশে নিউমোট্যাক্সিক কেন্দ্র। নিউমোট্যাক্সিক কেন্দ্রটা তোমার নিঃশ্বাস ঘটাবে। এটাই দেখো, নিউমোট্যাক্সিক ন, নিঃশ্বাসের ন, নিঃশ্বাস ঘটাবে এবং নিঃশ্বাস কি করবে? নিঃশ্বাস করবে। শেষ। আমাদের তো প্রশ্বাস নিঃশ্বাসের কাহিনী, নিঃশ্বাস করবে। এবং তার আগে কিন্তু আরো একটা কাহিনী হয়ে যায়, যে রাসায়নিক ক্রিয়া, রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে রক্তে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেনের আয়ন, এগুলার ঘনত্বের তারতম্যের উপর ভিত্তি করে কিন্তু এই ফিচারগুলো হবে। এবং এই তোমাকে যে ছকটা দেখাইলাম মাজেদা ম্যাডামের বইতে, তুমি যদি পারো এই দুইটা কথা একটু লিখে রাখতে পারো, যে অ্যানিস্টিক কেন্দ্র প্রশ্বাসে কাজ করে এবং নিউমোট্যাক্সিক কেন্দ্র নিঃশ্বাসে কাজ করে। এতটুকুই। 4টা কেন্দ্র আছে টোটাল, 4টা কেন্দ্র, 2টা ফিচার। দেখি একটু বই থেকে কয়টা লাইন পড়ে দেখি। বই থেকে যদি দেখো একটা লাইন এখান থেকে, স্নায়ুকেন্দ্র সমূহ রক্তে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়নের মাত্রার উপর বিশেষভাবে সংবেদনশীল, যার কারণে স্নায়ুকেন্দ্রগুলোর মধ্যে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্রের মধ্যে কার্যকর পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ একটা উদ্দীপ্ত হলে আরেকটা দমিত হয় বা অবমিত হয়। এজন্য প্রশ্বাস এবং নিঃশ্বাস ছন্দময় ভাবে চলতে থাকে। এই কয়টা লাইনের মানে হচ্ছে এই যে এইটা, যে তোমার এখানে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র দেখো পরস্পর ছন্দময় ভাবে চলতে থাকে। একটা যদি স্টিমুলেশন হয়
আরেকটা তোমার ইনহিবিশন হবে, আরেকটা ইনহিবিট হলে আরেকটা স্টিমুলেট হবে, এইভাবে আস্তে আস্তে ছন্দময় ভাবে চলতে থাকে। এই কয়টা কথাই লিখছে আর কি, এখান থেকে তো আর কোনো এমসিকিউ আসার কথা না। দেখো এখান থেকে পড়ো, রক্তে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে অ্যানিস্টিক কেন্দ্র উদ্দীপ্ত হয়। এটি তো আমরা বললাম, অ্যানিস্টিক কেন্দ্র উদ্দীপ্ত হয়, কার্বন ডাইঅক্সাইড ইজ প্রপোর্শনাল টু অ্যানিস্টিক কেন্দ্র। আবার অ্যানিস্টিক কেন্দ্র ইজ প্রপোর্শনাল টু প্রশ্বাস কেন্দ্র। প্রশ্বাস কেন্দ্রে যায়, প্রশ্বাস কেন্দ্র কি করে, ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশিতে আবার পৌঁছায়, ওই ফ্লোচার্টের কথাই। আচ্ছা, তারপরে কি করবে, একই সময়, এই লাইনটি ইম্পর্টেন্ট, দেখো একই সময়ে স্নায়ুতাড়না বা স্নায়ুদ্দীপনা প্রশ্বাস কেন্দ্র থেকে নিউমোট্যাক্সিক কেন্দ্রেও প্রেরিত হয়। প্রশ্বাস কেন্দ্র থেকে একই সাথে নিউমোট্যাক্সিক কেন্দ্র প্রেরিত হয়, এবং নিউমোট্যাক্সিক কেন্দ্রের কাজ কি, নিঃশ্বাস ক্রিয়াকে স্টিমুলেশন দেওয়া। মূল কথা হচ্ছে আলটিমেটলি প্রশ্বাস নিঃশ্বাস একই সাথে হবে এবং একটার পর একটা চলতে থাকবে, এটাই হচ্ছে মূল কথা। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে 40 বার চলবে প্রতি মিনিটে, এবং বড় মানুষের ক্ষেত্রে 18 থেকে 20 বার, এরকম ছিল একটা এমসিকিউ। হ্যাঁ, এরকমই তো থাকার কথা। তারপরেও এখান থেকে ওরকমই ছিল, ওটা একটু দেখে রাখো যে বড় পূর্ণবয়স্ক মানুষের 18 থেকে 20 এবং 18 থেকে 40 এবং বড় শিশুদের 40 বার, এরকম কিছু একটা ছিল। আচ্ছা, ওটা আমাদের নেসেসারি না, তাহলে এটা পারা যাবে এতটুকু যা যা বললাম। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার কাহিনীগুলো যেন আমরা পারি, কোনো এমসিকিউ দিলে যেন পারি। আশা করি ক্লাসটা দেখার পরে কেউ এগুলো ভুলভাল কিছু করবে না। তারপরে প্রতিবর্ত ক্রিয়া, এখানে হেরিং বয়ের প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কিত আমাদের ইয়ের মধ্যেই ছিল, আজমসের বইতেও ছিল। তারপরে আমি একটু তোমাকে বলি যে এখানে কাহিনীটা কি হয়। কাহিনীটা হয় যখন প্রশ্বাস ক্রিয়ার ফলে ফুসফুসের বায়ুপূর্ণ হলে ফুসফুসের প্রাচীর একটা টান খায়, এবং টান খেলে একটা উদ্দীপনা তৈরি হয়। ওই উদ্দীপনা ভেগাস স্নায়ুর মাধ্যমে অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্রে প্রেরিত হয়। আচ্ছা, আবারও বলি, অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্র কিসের সাথে সম্পর্কিত ছিল, প্রশ্বাসের সাথে, এবং নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র নিঃশ্বাসের সাথে। এটা ছিল মূল কাহিনী। আচ্ছা, অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্রে প্রেরিত হয়, যার কারণে কি হয়, প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়ে যায়, মানে প্রশমিত হয়, কার্যকর প্রশমিত করে, প্রেরণ করে এবং কার্যকর প্রশমিত করে, অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে। আচ্ছা, নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে ফুসফুস সংকুচিত হয়ে টান গ্রহণের মাধ্যমে উদ্দীপনা হয় না, তাই ভেগাস স্নায়ুর মাধ্যমে কোনো স্নায়ুতরণা পরিবহন হয় না। এতে অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্র কার্যকারিতা ফিরে পেয়ে প্রশ্বাস ক্রিয়া ঘটায়। এখানে একটু জটিল কথা এগুলো লেখা। ফুসফুসের এরূপ প্রসারণ এবং সংকোচনের ফলে সৃষ্ট যে প্রতিবর্ত ক্রিয়া, এটাকে বলে হেরিং ব্রয়ের প্রতিবর্ত ক্রিয়া। এর দ্বারা একটা ছন্দ নিয়ন্ত্রিত হয়। এখানে বেশ কয়েকটা জটিল কথা লেখা আছে, তোমাদের লেভেলে আসলে এগুলো লাগবে না। তুমি শুধু এতটুকু মাথায় রেখো যে অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্রের কার্যকারিতার ফলে প্রশ্বাস ক্রিয়া হয়, এবং এই প্রশ্বাস ক্রিয়া হওয়ার জন্য তোমার আগের যে নিঃশ্বাস ক্রিয়া বা আগের যে প্রশ্বাস ক্রিয়া হওয়ার জন্য আগের যে তোমার এই যে নিঃশ্বাসের কাহিনীটা উদ্দীপনা হয় না, ভেগাস স্নায়ুতাড়না পরিবহন হয় না, যার কারণে এটা ছন্দময় ভাবে চলতে থাকে। তুমি শুধুমাত্র এই এমসিকিউটা যেন পারো, হেরিং বয়ের প্রতিবর্ত ক্রিয়া কোথায় হয়, ফুসফুসে নাকি হৃৎপিণ্ডে নাকি যকৃতে, ফুসফুসে, এটা একটু মাথায় রেখো। এটা আমাদের বিস্তারিত ফিজিওলজিতে আছে, বিস্তারিত আমরা ওই যখন বড় হয়ে যাব তখন বিস্তারিত পড়বো। আপাতত এটা মনে রেখো, ফুসফুস হয় এবং শ্বাসক্রিয়া ছন্দ নিয়ন্ত্রিত করে কে, হেরিং বয়ের প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে, এতটুকু মাথায় রেখো। তারপরে কাশি গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া, এটা আমরা বিস্তারিত আজমসের বইতেই পড়ছি, এখান থেকে আর কিছু নাই। আচ্ছা, রাসায়নিক ক্রিয়ার মধ্যে একটা এমসিকিউ আছে। রাসায়নিক ক্রিয়ার মধ্যে যখন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অর্থাৎ সিএসএফ এ কার্বন ডাইঅক্সাইড লেভেলের উপর ভিত্তি করে তোমার রাসায়নিক নিয়ন্ত্রণ সংঘটিত হয়, এবং এখানে কার্বন ডাইঅক্সাইড, পিএস এবং অক্সিজেন লেভেল শনাক্ত করে হৃদস্পন্দন সংঘটিত হয়, বা হৃদস্পন্দন না শ্বাস স্পন্দন সংঘটিত হয়, এতটুকুই। এখান থেকে আর কিছু, শ্বসনের সার্বীয় পার্টের মধ্যে চলে আসো। গ্যাসীয় আদান প্রদান, এগুলা মোটামুটি সবগুলা কথাই তোমার আজমসের বইতে আছে। বহিঃশ্বসন অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য আজমসের বইতে আছে, এখান থেকে দেখে রাখবা। এখান থেকে জাস্ট আমরা এক্সট্রা ইনফোগুলা পড়ে রাখবো, এগুলো মোটামুটি পারা যাবে। এখানে এগুলো পারা যাবে, এগুলো পারা যাবে, এগুলো সব কিছুই আছে। আমাদের রক্তে হিমের মধ্যে 33.33% লৌহ থাকে, এগুলোও পারা যাবে। অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এগুলোও আজমসের বইতে সবই আছে। সাইনোসাইটিসের কথাগুলো এবং বাকি কথাগুলোও আজমসের বইতে আছে। কিন্তু মাজেদা ম্যাডামের বইতে কিছু লেটেস্ট এডিশনে আরও কিছু কথাবার্তা আছে, আরও কিছু এমসিকিউ আছে, যে এমসিকিউগুলো মোটামুটি পড়লে আমাদের আরও একটু বেটার প্রিপারেশন হবে, স্পেশালি সেকেন্ড টাইমারদের জন্য। এই চ্যাপ্টারে যতটুকু দেখাইলাম অতটুকু তুমি ভালো মতো পড়ো। তারপরেও যদি এক্সট্রা আরো কোনো ইনফরমেশন লাগে বা আরো এক্সট্রা ইনফো লাগে, আমি একটা কাজ করবো, নি টোটাল ওভারঅল যতগুলা আপডেটেড বইতে আপডেটেড যত ভার্সন আছে, ওই ভার্সনের আপডেটেড কথাগুলো আমি নিয়ে আসবো নি পরীক্ষার আগে।
তারপরে তোমাদের একটা ক্লাস দেবনি, তাহলে আমার মনে হয় এটা ভালো আউটকাম হবে। তো ভাইয়া আজকে এই পর্যন্তই রাখি, মোটামুটি আজকে বেশি দূর আগাইলাম না। তোমরা ঈদ পালন করো, আর সেকেন্ড টাইমার যারা আছো তারা একটু কষ্ট করে পড়তে বসো। তো ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।